একটা সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমি বাইরের রাজনৈতিক দলগুলো যে বক্তব্য শুনি, কিন্তু তারা যখন আমার সাথে কথা বলতে আসে তারা সব বিষয়তে একমত হয়ে যায়, আমি তো বাইরের বক্তব্যের সাথে এইখানের বক্তব্য মিলাতে পারি না। যখন তারা বৈঠকে বসে কিংবা বৈঠক বসে তখন কি আসলে বেশিরভাগ বক্তব্যের সাথে একমত হয়? তো দেখুন, আমি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যেহেতু কাজ করি, অনেক বৈঠকে আমারও থাকার সুযোগ হয়। বৈঠকের কথা বৈঠকেই থাকুক, সেটা যেহেতু বৈঠকের বাইরে আসে না পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দিয়ে, সেটা আর বলতে চাই না। তবে আমার কাজ হচ্ছে আমি ওনাকে সম্ভবত রিপ্রোডিউস করতে পেরেছি ওনার বক্তব্যটা। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে অনেক কিছু বাইরে ভাই রাজনীতিতে এটা থাকবে, তাইলে তো আপনি যদি এখন মনে করেন যে জামাত ইসলামী 12 দলীয় জোট, 11 দলীয় জোট, সমমনা জোট, তারপরে গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক বাম জোট, এই এত জোট মিলে দীর্ঘ 16 বছর ধরে তারা নানান প্রক্রিয়ায় আন্দোলন করেছে, যুগপৎ আন্দোলন করেছে, বিএনপি করেছে না? তো 5 তারিখের পরের রাজনৈতিক বাস্তবতা তো ভিন্ন। 5 তারিখের পরেও যদি এই সবগুলি জোট দল মিলেমিশে একাকার হয়, তাহলে তো এটা বাকশাল প্রকৃতির একটা জিনিস ছিল, তাহলে তো কারো কোনো ভিন্নমত নাই। আমার কথা হচ্ছে এই ভিন্নমতে কোনো অসুবিধা না, মতটা ভিন্নমত প্রকাশ করতে করতে যেন সেটা লড়াইয়ে পরিণত না হয়, সেটা যত সাংঘর্ষিক না হয়ে যায়, রক্তক্ষয়ী না হয়, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলি আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে খুবই আন্তরিক। তারা অনেক বড় বড় কথা হয়, অনেক কিছু হয়, দেখবেন যে মারামারিটা হয় না, হ্যাঁ, ওই জায়গায় যায় নাই। কারণ যত যাই বলেন, রাজনৈতিক মাঠের এই গত 17 বছরের যে মিত্র, তাকে একদিনের মধ্যে বা 1 মাস 6 মাসের মধ্যেই আওয়ামী লীগের মতো শত্রু মনে করা খুব ডিফিকাল্ট না। সো সে কারণে রাজনৈতিক দলগুলির নিজ নিজ ভোট ব্যাংক আছে। আমি আগেও ভোটের কথা বলেছি, নিজ নিজ ক্যান্ডিডেট দেওয়ার ব্যাপার আছে। নির্বাচন আসার সময় শেষ সময়েও নানান ধরনের ঘটনা ঘটবে রাজনৈতিক দলগুলির মধ্যে, কে কার সঙ্গে জোট হবে, কে জোটের বাইরে গিয়ে ভালো করতে পারবে বলে মনে করবে, কার কোন জায়গায় পটেনশিয়াল ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটকে ড্রপ করে জোটের ক্যান্ডিডেট দেওয়া লাগে, অনেক চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জগুলির কারণে তাদের মধ্যে এক ধরনের পলিটিক্যাল ইতিবাচক ডিভিয়েট আমি মনে করি থাকবে। এটা প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ, তার নির্দিষ্ট ভোট ব্যাংকে টার্গেট করে কথা বলা, সেগুলি থাকবে। এগুলিকে আমি তার পার্ট মনে করি। আমি পরিষ্কার বলি, হচ্ছে একটা কৌশলের খেলা, এক্স্যাক্টলি সব দল এগুলি তাদের কৌশলের অংশ মনে করি। সরকারের সঙ্গে আমি বললাম সংস্কার, নির্বাচন, এসব নিয়ে কোনো ধরনের সন্দেহ সংশয় পলিটিক্যাল পার্টির সঙ্গে নেই। নেই স্বাগত সায়ন্ত। ফয়েজ আহমদ যখন বলছিলেন আমি যে পলিটিক্সের বাইরে যদি আসি, উনি দ্রব্যমূল্য নিয়ে বলছিলেন যে এখন দ্রব্যমূল্য অনেকটা সহনীয়, যদি উনি ভুল না বুঝি তো উনি এটা বলতে চেয়েছেন যে দ্রব্যমূল্য যে কোনো সমস্যা অনেকটা সহনীয়। আপনার কাছে তাই মনে হয়? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। না, সহনীয় এটা একটা আপেক্ষিক শব্দ। সহনীয় কার কাছে সহনীয়? কিছু কিছু দ্রব্যমূল্য আগের রোজার সময় যা ছিল তার থেকে কম আছে, কিছু দ্রব্যমূল্য বেড়েছেও, এটা বাংলাদেশে সব সময় হয়। তো সহনীয় শব্দটা আবার একটু ভিন্ন মাত্রা দেয়, কারণ হচ্ছে এই অনেক মানুষ চাকরিহারা হয়েছে, অনেক মানুষের ইনকাম কমে গেছে, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ফলে সেই লোকগুলোর জন্য তো সহনীয় না। ফলে সরকারি পর্যায় থেকে দরিদ্র জনগোষ্ঠীকে কম মূল্যে দেওয়া, বিনামূল্যে দেওয়া, বা তারা আসলে কেমন আছে সেই বিষয়ে সরকারের পদক্ষেপগুলো আগের থেকে দুর্বল হয়েছে, সেটা কিন্তু মাথায় নিতে হবে। ফলে সহনীয়টা আমার জন্য হয়তো সহনীয়, ফয়েজ ভাইয়ের জন্য সহনীয়, আপনার জন্য সহনীয়, তার মানে এই নয় যে দেশের সকল লোকের জন্য সহনীয়। দ্রব্যমূল্য আরও কমলেও সবার জন্য সহনীয় হবে না। ফলে যাদের কাছে অসহনীয়, যাদের আয় কমে গেল, যাদের জীবনযাপনের ব্যয় নানান ক্ষেত্রে বেড়ে গেছে, তাদের জন্য ভাবতে হবে। ফলে শুধু সহনীয় বলে এটা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমি আরেকটা জিনিস একটু অ্যাড্রেস করি। একজন দর্শক প্রশ্ন করেছিলেন, প্রশ্ন করেন উত্তর পাওয়ার জন্য, উত্তর না পেলে ওনার হয়তো ভালো লাগে না। ঠিক আছে, সেটা হচ্ছে মব সংস্কৃতি বাংলাদেশে ছিল না কবে? সব সময় ছিল, এবং সব সময়ই এটা মানবাধিকার এবং গণতন্ত্র আইনের শাসনের পরিপন্থী। এইটাকে এই সরকার বা কোনো সরকারেরই বলার সুযোগ নাই যে এইটা মব সংস্কৃতিটা আইনের শাসন বা মানবাধিকারের সঙ্গে বা গণতন্ত্রের সঙ্গে যায়। কিন্তু এটা আগেও ছিল, এখনও আছে। এখন বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতির পরে যে পরিমাণ বিচার বহির্ভূত মানে হত্যাকাণ্ড আগে হয়েছে, যে পরিমাণ গুম হয়েছে, যে পরিমাণ রাজনৈতিক নিপীড়ন হয়েছে, তাতে যে পরিমাণ পরাজিত শক্তি তারা ক্ষমতায় থাকতে ফ্যাসিবাদের দোসররা লাখ লাখ লোক মেরে ফেলবে তাদের বলে যেই বয়ান দিয়েছিল, সেই তুলনায় যে কিছুই হয়নি। একটা দেশে একটা গণঅভ্যুত্থানের পরে যখন একজন পুলিশও ফাংশনিং ছিল না,
তখনও সেরকম ঘটনা ঘটেনি। সেইখানে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে সরকারকে ভিন্নভাবে চিত্রায়িত করার সুযোগ যারা গ্রহণ করেন তারাও ঠিক করছেন না। আমি আবারও বলি, অবশ্যই এটা আইনের শাসনের পরিপন্থী, অবশ্যই মানবাধিকারের পরিপন্থী এবং সাংঘর্ষিক, এটা অবশ্যই দূর করতে হবে, কিন্তু সময়টাও বিবেচনায় নিতে হবে। বরং বলতে হবে যে এই গণঅভ্যুত্থানের পরে যতটা আশঙ্কা আওয়ামী লীগ করেছিল তার তুলনায় কিছুই হয়নি।